পরীক্ষার সময় উল্টো করে কোশ্চেনটা দেয় বেশিরভাগ। উষ্ণতা কেমনভাবে পরিবর্তিত হয় সেটা জেনে রাখতে হবে। P1V1 সমান P2V2 এটা মনে রাখতে হবে, আর এটা থেকেই অঙ্ক পড়ে। আদর্শ গ্যাস সমীকরণটা একটু দেখে নিতে হবে। PV সমান nRT, হয়তো বাষ্প ঘনত্ব বলে দিল, আণবিক ভর কত, বা আণবিক ভর বলে দিল, বাষ্প ঘনত্ব কত। এটা MCQ এর জায়গাতে এই কোশ্চেনটা চলে যায়। এই সম্পর্কটা MCQতেও দেয়, আবার শর্ট কোশ্চেনেও দেয়। আর উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার। এবার সেই ওজন স্তরের সংক্রান্ত কয়েকটা জিনিস তো আমাকে জেনে রাখতে হবে। বেশিরভাগ বছরই দিয়েছে, এখান থেকে একটা অঙ্ক দিয়েছে, বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সের ব্যবহার, রশ্মিচিত্র এঁকে দেখাও। তড়িৎচালক বল, বিভব প্রভেদ। কাকে বলে তড়িৎচালক বল, কাকে বলে বিভব প্রভেদ। পার্থক্যটা কোনটা দিয়েছে সেটা ভালো করে না রেখে এটা খুব ভুল হয়। পরীক্ষার আগে যেন বেশি উল্টাতে না হয়, একটা পাতাটা উল্টালেই আমার যেন সব জিনিসগুলো এক নজরে আমার চলে আসে। যেটা নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM আয়োজিত আজকের অনুষ্ঠান টার্গেট মাধ্যমিক। টার্গেট মাধ্যমিকের আজকের পর্বে আমি আছি আপনাদের সাথে তন্নেশা, আর আমাদের সাথে আছেন সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের শিক্ষক সৌমেন রায় স্যার। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। সামনেই মাধ্যমিক পরীক্ষা, বেশি সময় হাতে নেই। এই সময় কিভাবে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নেবে, কি কি সাজেশন হতে পারে পরীক্ষার জন্য, সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। স্যার প্রথমেই জানবো নাম্বার ডিভিশনটা কীরকম থাকছে। প্রথমেই বলি যে ভৌতবিজ্ঞান যে সাবজেক্টটা ক্লাস 10-এর ছেলেদের কারো কারো একটু ভয় থাকে, আর কিন্তু এই সাবজেক্টটা একটু যদি ট্র্যাকফুলি পড়া হয় তাহলে অনেকটা নাম্বারই কিন্তু ক্যারি হয়ে যায়। ঠিক আছে, একটু আর তো হাতে বেশি সময় নেই, তো 1 মাসের মধ্যে পুরো জিনিসটাকে কভার করতে গেলে যেমনভাবে পড়তে হবে সেইগুলো জন্য একটু প্ল্যান করে এগোতে হবে, তাহলেই পুরো জিনিসটা কভার হয়ে যাবে। তা এটার জন্য প্রথমেই আমি যেটা বলে দিচ্ছি, আপনি যেটা বললেন নাম্বার সিস্টেম, এখানে প্রথমেই MCQ যে কোশ্চেন আসে 15টা MCQ আসে। 15টা MCQ, সেখানে কিন্তু কোনো অল্টারনেটিভ কোশ্চেন থাকে না। তারপরে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন, যেগুলো শুধু উত্তরটা লিখতে হয়, কোনোটাতে সত্য মিথ্যা লিখতে হয়, কোনোটা শূন্যস্থান থাকে, আর একটা স্তম্ভ মেলানো থাকে। এটা থাকে টোটাল 21 নাম্বারের, 21টা। আর এরও অথবা থাকে, কিন্তু একটা কোশ্চেনের সাথেই অথবাটা থাকে। এবারে আর এরপরে যেটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন শর্ট অ্যান্সার টাইপ, সেটা আসে 9টা কোশ্চেন থাকে। ঠিক আছে, সেই 9টা কোশ্চেন করতে হবে, সেগুলো হচ্ছে 2 নম্বরের। আর 3 নম্বরের কোশ্চেন আছে 12টা। ঠিক আছে, এই যে টোটাল এই যে ডিস্ট্রিবিউশনটা, টোটাল 90 নম্বরের ডিস্ট্রিবিউশনটা করতে হয়। প্রত্যেক চ্যাপ্টার থেকেই MCQ, SAQ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এগুলো থাকে, সেগুলো করতে হয়। ঠিক আছে স্যার, আমরা এবার অধ্যায় অনুযায়ী যাই। প্রথম অধ্যায় আছে পরিবেশের জন্য ভাবনা। হ্যাঁ, পরিবেশের জন্য যে ভাবনা চ্যাপ্টারটা, এখান থেকে MCQ আসে, 1 নম্বরের কোশ্চেন আসে, আর 2 নম্বরের কোশ্চেন আসে। এখান থেকে কিন্তু 3 নম্বরের কোশ্চেন আসে না। এই চ্যাপ্টারতে পরিবেশের জন্য ভাবনা, এটা ছেলেদের খুব সহজই লাগে পরিবেশের জন্য ভাবনা, কারণ এটা ভূগোলের সঙ্গে একটু টাচ আছে এই চ্যাপ্টারতে। এখানে পড়তে গেলে প্রথমেই একটা প্ল্যান করে পড়ে নিতে হবে যে কী আমি পড়ব। বইটা খুললে প্রথমেই যদি দেখতে পাবে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ আছে। বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, সেই স্তরগুলোর প্রত্যেকটা কোন স্তর কী নাম সেগুলো জেনে রাখলে, কোন স্তরের উষ্ণতা কেমনভাবে পরিবর্তিত হয়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কেমনভাবে পরিবর্তিত হয় সেটা জেনে রাখতে হবে। আর এখান থেকেই যে কোশ্চেনগুলো বেশিরভাগ আসে, যে ঝড় বৃষ্টি দেখা যায় কোন স্তরে, কোন স্তরটি সবথেকে বেশি উষ্ণ, কোন স্তরটি সবথেকে বেশি শীতল, কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, এরকম কোশ্চেনগুলো থাকে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগের এই কোশ্চেনগুলো। এর পরের যে টপিকটাতে এই চ্যাপ্টারতেই দেখতে হবে
সেটা হচ্ছে ওর মধ্যে একটা স্তর থাকে ওজোন স্তর। এবার সেই ওজোন স্তরের সংক্রান্ত কয়েকটা জিনিস তো আমাকে জেনে রাখতে হবে। সেই জিনিসগুলো হচ্ছে ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাসগুলি দায়ী, আর কেমনভাবে তারা ওজোন স্তর ধ্বংস করছে সেটা, আর ওজোন স্তর ধ্বংস করলে আমাদের তার যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে সেটার জানতে হবে। আর তারপরেই আছে গ্রিন হাউস। গ্রিন হাউসটা জানতে হবে, বিশ্ব উষ্ণায়ন জানতে হবে। গ্রিন হাউস গ্যাসের জন্য কোন গ্যাসটা দায়ী, গ্রিন হাউসের ইফেক্টের জন্য যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেটার সুফল কুফল এগুলো আমাদের জানতে হবে। তারপরে এই যে বিশ্ব উষ্ণায়ন কমানো, গ্রিন হাউস গ্যাসগুলোর কমানো, এই কোনটি বেশি গ্রিন হাউস গ্যাস, এগুলো খুব মানে আসেই প্রথম কোশ্চেনটা খুলেই হয়তো পাবে যে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। আর এটা পরীক্ষার সময় এইটা ভালো করে মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় উল্টো করে কোশ্চেনটা দেয় বেশিরভাগ, যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, নিয়ে একটা অপশন দিয়ে দিল 4টে, কোনটা নয় সেটা দেয়। তারপরে কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষতি করে না, 4টে অপশন দিল, এরকম টাইপের কোশ্চেনগুলো দেয়। এরপরে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে স্থিতিশীল উন্নয়ন, ওটাও এই চ্যাপ্টারতে আছে। ওইখানে জানতে হবে সেটা কি, এর লক্ষ্যটা কি, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যটা কি, আর এই স্থিতিশীল উন্নয়নের জন্য যে আমরা অপ্রচলিত শক্তিগুলো ব্যবহার করছি সেই অপ্রচলিত শক্তিগুলো, বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, এইগুলো সম্বন্ধে একটু পড়ে নিতে হবে। আর বায়োগ্যাস, বায়োমাস কি, আর এখানে দুটো জিনিস আছে খুবই আছে, সিবিএম কোল বেড মিথেন কি, আর মিথেন হাইড্রেট কি, এইগুলো পড়লেই, এগুলো যদি একবার চোখ বুলে নেওয়া হয় তাহলে মোটামুটি এই চ্যাপ্টার থেকে পুরো জিনিসটা কভার হয়ে যাবে। ঠিক আছে স্যার, এই চ্যাপ্টারটায় কোনো টপিক আছে যেটা ছাত্রদের বুঝতে অসুবিধা হয়, যেটা আজকে একটু বলা যেতে পারে এরকম? এখানে এটা মোটামুটি খুব সহজই চ্যাপ্টার আছে, খুব একটা বেশি কিছু নয়, পড়লেই পাওয়া যাবে ইয়েতে। এর মধ্যে ওজোন স্তর যে ধ্বংস যে হচ্ছে সেটাই একটু ভালো করে পড়ে নিতে হয় বেশি, এটার মধ্যে খুব একটা ছেলে পড়লেই পারবে এইগুলো মোটামুটি। এরপরে স্যার পরের অধ্যায়ে যাই, গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ, এই চ্যাপ্টারটা গ্যাসের আচরণ অনেক কটা সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্রগুলো এক এক করে পড়তে হবে, সব একটা করে পড়তে হবে, তার গাণিতিক, আর এখান থেকে কিন্তু অঙ্কও আসে, সূত্র দিয়ে অঙ্কগুলোও আসে। তাহলে প্রথমেই পড়তে হবে গ্যাসের চাপ কাকে বলে, ঠিক আছে, গ্যাসের চাপ কাকে বলে, প্রমাণ চাপের মান কত, ঠিক আছে, এটা শর্ট কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, প্রমাণ চাপের মান কত। তারপরেই চলে এলো বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে কী কী জানতে হবে, বয়েলের সূত্রটা মুখস্থ করতে হবে, বয়েলের সূত্রের গাণিতিক রূপ P1V1 সমান P2V2, এটা মনে রাখতে হবে, আর এটা থেকেই অঙ্ক পড়ে, ঠিক আছে। আর এই বয়েলের সূত্র থেকে 3টে লেখচিত্র আসে বেশিরভাগ, পিভি লেখচিত্র কেমন, পিভি ভার্সেস পি লেখচিত্র, পিভি ভার্সেস ভি লেখচিত্র, এই লেখচিত্রগুলো দেখে নিতে হবে, ঠিক আছে, তাহলে বয়েলের সূত্রের দিকটা কভার হয়ে গেল, ঠিক আছে। আর P1V1 সমান P2V2 দিয়ে অঙ্ক খুবই সহজ, এখানে 4টে অজানা রাশি P1V1 P2V2, তার মধ্যে পরীক্ষার সময় যে কোনো 3টে বলা থাকবে, অন্য 4 নম্বরটাকে বার করতে হবে, বসালেই পেয়ে যাবে। এরপরে হচ্ছে চার্লসের সূত্র, উষ্ণতার সঙ্গে আয়তন কিভাবে পরিবর্তিত হয়। এই উষ্ণতার সঙ্গে যখন আয়তন পরিবর্তন হয়, এখানে চার্লসের সূত্রটা আমি করব, চার্লসের সূত্রের গাণিতিক রূপটা মনে রাখবো। এখান থেকে যেটা আসার চান্স থাকে যে চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার মানটা নির্ণয় করা যায়, পরম শূন্য উষ্ণতার মানটা কিভাবে আমি নির্ণয় করব, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আসার চান্স থাকে খুব, ঠিক আছে, তা সেটা করব চার্লসের সূত্র থেকে। আর চার্লসের সূত্রের এখানে একটা লেখচিত্র আছে, চার্লসের দুটো সূত্র আছে, সেটা ভালো করে পরীক্ষার সময় লক্ষ্য করতে হবে। পরম স্কেলে চার্লসের সূত্র যদি বলে দেয় সেটা কিন্তু অন্য, ঠিক আছে, সেটা পরম স্কেলে চার্লসের সূত্র পরম উষ্ণতার সঙ্গে সম্পর্কটা বলতে হবে, তার সমীকরণটা V1/T1 সমান হচ্ছে V2/T2, এইটা দিয়ে করতে হবে অঙ্ক। আর এখানে V সমান V0 × 1 + T/273, এই সমীকরণটা দিয়ে করতে হয়। এবার ওখানে ভি আর ছোটো হাতের টিটা আমরা সাধারণত ডিগ্রি সেন্টিগ্রেড বোঝাতে ব্যবহার করি ওখানে, এর সঙ্গে একটা লেখচিত্র অঙ্কন করতে হয়। আর ভি ক্যাপিটাল টিটা পরম স্কেলে উষ্ণতা বোঝাতে ব্যবহার করা হয়। এই যে দুটো লেখচিত্র আছে, এটাই হয়ে গেল চার্লসের সূত্র, বয়েল হয়ে গেল, চার্লস হয়ে গেল। এরপরে
বয়লার চার্লসের সমন্বয় সূত্র, এই দুটোকে নিয়ে একসঙ্গে যে সূত্রটা করব, P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2, এইটা দিয়েই মেনলি অঙ্কটা বেশি পড়ে, কারণ দুটো একসঙ্গে মিশিয়ে যে অঙ্কটা দেয় P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2। এখানে যে অঙ্ক করবার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যখন এসটিপিতে বলে দেবে যে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন এত হলে 27°C উষ্ণতায় এত চাপে গ্যাসটির আয়তন কত, তখন এসটিপিতে যখন বলে দিচ্ছে তখন ওখানে চাপটা 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ আর উষ্ণতাটা 0°C মানে 273 কেলভিন, এটা কিন্তু ধরে নিতে হবে। ঠিক আছে, বয়েল চার্লসের সূত্রটা হয়ে গেল। তারপরে আদর্শ গ্যাস সমীকরণটা একটু দেখে নিতে হবে। পিভি সমান এনআরটি, এটা তো আমি বলছি যে আসার খুবই চান্স, পিভি সমান এনআরটি, এই সমীকরণটা প্রমাণ করা, পিভি সমান এনআরটি। আর এখান থেকে এনটা যে মোল সংখ্যা, তার একটা অঙ্ক মানে সমীকরণটাকে কনভার্ট করলে যেটা হয় পিভি সমান W/m/RT, এটা দিয়েই অঙ্ক আসার চান্স থাকে। ঠিক আছে, যে দিলে এত °C উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত। ঠিক আছে, এত চাপে বলে দিল 2 ATM চাপে, তখন কিন্তু এই সমীকরণটা লাগাতে হবে। ঠিক আছে, এটা হয়ে গেল আদর্শ গ্যাস সমীকরণ। ওইখানেই যে আরটা বললাম, আর এর মানটা মনে রাখতে হবে, আর এর এককটা মনে রাখতে হবে, আর এর মাত্রাটা মনে রাখবো। এইটা থেকে কিন্তু শর্ট কোশ্চেন পড়বার চান্স আছে। ঠিক আছে, তারপরে হয়ে গেল আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস। কার আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। কখন বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটাও জানতে হবে। ঠিক আছে, কেন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে না সেটাও জানতে হবে। ঠিক আছে, এইগুলোই মোটামুটি মেনলি বেশি কোশ্চেনগুলো পড়ে, এখান থেকে কিন্তু অঙ্ক একটা আসছেই সাধারণত। ঠিক আছে স্যার, এর পরের অধ্যায় রাসায়নিক গণনা। হ্যাঁ, নামটা শুনেই বুঝতে পারছেন রাসায়নিক গণনা, এইটা কিন্তু পিওরলি ম্যাথ দিয়ে আসে। এর যে একটা এমসিকিউ আসে, সেই এমসিকিউটা একটা ছোট্ট এমসিকিউ, সেটা বেশিরভাগ বছরই আসে, যেটা হচ্ছে m সমান 2d দিয়ে একটা সম্পর্ক আছে, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। হয়তো বাষ্প ঘনত্ব বলে দিল না আণবিক ভর কত, বা আণবিক ভর বলে দিল বাষ্প ঘনত্ব কত, এটা এমসিকিউ এর জায়গাতে এই পোর্শনটা চলে যায়। তারপরেই থাকে একটা অঙ্ক, দুটো অঙ্ক থাকে এখানে, সেই দুটো অঙ্কের মধ্যে অথবা দিয়ে থাকে একটা অঙ্ক করতেই হবে। এই অঙ্কটা কিন্তু মানে বাদ দেওয়ার কোনো চান্স নেই, অঙ্কটা খুবই সহজ অঙ্ক থাকে একটা, কিন্তু এই অঙ্কটার জন্য একটা সমীকরণকে মনে রাখতে হয়। অনেক সময় সমীকরণটা বলেও দেয়, কিন্তু সাধারণত বলে না দেওয়ার চান্সই বেশি থাকে। সমীকরণগুলো আমরা 10-এ যেগুলো পড়ানো হয় ছেলেদের, যে সমীকরণগুলো, সেই কয়েকটা ইম্পর্টেন্ট সমীকরণ আছে, সেই সমীকরণগুলো থেকেই অঙ্কগুলো পড়ে। যেমন আমি যদি বলি যে 9.6 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট লাগবে। ঠিক আছে, এইটার অঙ্কটার মধ্যে এমন কিচ্ছু থাকে না, ওই কি নিয়মের একটা অঙ্ক থাকে, কিন্তু ওই সমীকরণটা মুখস্থ লাগবে। KClO3 সমান হচ্ছে 3KCl প্লাস 3O2। ঠিক আছে, এইটি যে সমীকরণটা আছে, এই সমীকরণটার সাহায্যেই অঙ্কটা করতে হবে। আণবিক ভর দুদিকে বার করতে হবে, এত গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KClO3 লাগে এত গ্রাম, তাহলে যেটা কোশ্চেনে দেওয়া আছে এত গ্রাম উৎপন্ন করতে কত লাগবে। এখানে যে কয়েকটা সমীকরণ আছে, সেই সমীকরণগুলো যদি আমি বলে দিচ্ছি, সেই সমীকরণগুলো মোটামুটি যদি নজরে দাও তাহলেই তোমাদের আশা করি কভার হয়ে যাবে। তার মধ্যে অক্সিজেন প্রস্তুতির সমীকরণটা 2KClO3 সমান হচ্ছে 2KCl প্লাস 3O2, এই সমীকরণটা একটা ইম্পর্টেন্ট সমীকরণ। আর ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যখন বিক্রিয়া আছে, HCl এর বিক্রিয়া CaCO3 প্লাস 2HCl সমান CO2 প্লাস H2O, এই বিক্রিয়াটা করবে Zn এর হাইড্রোজেনের সঙ্গে, Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2, এই বিক্রিয়াটা অঙ্কটা যখন দেয় একটা মজার জিনিস দেয়, বলে দেয় যে একটা জিঙ্কের মধ্যে এত % অশুদ্ধি আছে, মানে ভেজাল আছে, বলে দিলে এত গ্রাম জিঙ্কে বিক্রিয়া করলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে, কিন্তু বলে দিল ওই জিঙ্কটা পুরোপুরি তা বিক্রিয়া করে না, 35% হয়তো বলে দিল যে ভেজাল অশুদ্ধি আছে। তাহলে আমাকে দেখে নিতে হবে যে অতটা পরিমাণের মধ্যে কতটা বিশুদ্ধ জিঙ্ক আছে, সেইটাই কিন্তু বসিয়ে অঙ্কটা করতে হয়। এই জিঙ্কের বিক্রিয়াটা আছে। আর একটা বিক্রিয়া থাকে আয়রনের সঙ্গে লোহার বিক্রিয়া, যেটা 3Fe প্লাস 4H2O, Fe3O4 প্লাস 4H2, আর একটা CaCO3 সমান হচ্ছে CaO প্লাস CO2, এই বিক্রিয়াগুলো করলেই সাধারণত কমন পাওয়া যায়। ঠিক আছে, এটাই রাসায়নিক গণনা, কিন্তু এই রাসায়নিক গণনা চ্যাপ্টারতে অঙ্ক করতেই হবে। ঠিক আছে, এটাতে কোনো উপায়
কিছু নেই। ঠিক আছে, এই যে পোর্শনটা আমি 3টে পোর্শন বললাম, এই 3টে পোর্শন হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের সাধারণ অংশ। এটা ফিজিক্স কেমিস্ট্রি দুটোই মিলে তৈরি হয়েছে, এটা সাধারণ অংশ। এর পরের পোর্শনেই যাবে ফিজিক্সের অংশগুলো। ঠিক আছে, ফিজিক্সের প্রথম অংশেই আছে তাপ। হ্যাঁ তাপের অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন তাপ, আসবে? হ্যাঁ তাপের অধ্যায়টা ছেলেদের খুব ভালো লাগে, সহজ লাগে, কারণ তাপ ছেলেরা সেই 5-6 থেকে পড়ছে, তাপের ঘটনা সব কিছু 5-6 থেকে পড়ছে। তাহলে এখানে যে ট্রেনের যে তাপের যে সংক্রান্ত জিনিসগুলো আছে, একটা ছোট্ট চ্যাপ্টার আছে, অল্প একটু পড়লেই হয়ে যায়। যেখানে প্রথমেই আছে তাপের যে ফলে যে কঠিন পদার্থ প্রসারিত হয় সেই সংক্রান্ত ঘটনা। এখানে কঠিন, তরল, গ্যাস এই 3টে পদার্থ যে প্রসারিত হয় সেই সংক্রান্ত ঘটনা। এখানে প্রথমেই পড়তে গেলেই ছেলেরা প্রথমে একটা পাবে দ্বিধাতব পাত। ওইখানে প্রথমেই দ্বিধাতব পাত কি, দ্বিধাতব পাতের ব্যবহার, এই দুটো প্রথমেই পড়তে হবে। তারপরে পড়বে কঠিনের প্রসারণ। কঠিনের 3 ধরনের প্রসারণ থাকে, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। 3টের নাম মানে 3টে যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কগুলো থাকে সেগুলো হচ্ছে আলফা, বিটা, গামা। প্রত্যেকটা সংজ্ঞাটা ভালো করে পড়ে নিতে হবে, আর এদের এককগুলো পড়ে নিতে হবে। 3টের এককই একই, সেই এককগুলো পড়ে নিতে হবে। ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স এককটা পড়ে নিতে হবে। আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে, আলফা সমান বিটা/2 গামা/3, এই সম্পর্কটা লিখতে দেয়। ঠিক আছে, এই সম্পর্কটা এমসিকিউতেও দেয়, আবার শর্ট কোশ্চেনেও দেয়। ঠিক আছে, এই যে আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা হলো। ঠিক আছে, এরপরে হচ্ছে তরলের প্রসারণ। তরলের যে প্রসারণ, তরলের শুধুমাত্র যেহেতু তরলের কোনো দৈর্ঘ্য হয় না, সেই জন্য তরলের শুধুমাত্র আয়তন প্রসারণটা আছে। কিন্তু তরলকে তো শুধু শুধু ডাইরেক্ট আগুনে গরম করা যায় না, কোনো পাত্রে রেখে গরম করতে হয়। সেই জন্য তরলের 2 ধরনের প্রসারণ হয়, একটা হয় প্রকৃত প্রসারণ আর একটা হচ্ছে আপাত প্রসারণ। আপাত যেটা আমরা সাধারণ চোখে দেখে যেটা বুঝছি সেটা হচ্ছে আপাত প্রসারণ, আর যেটা পাত্রের যে প্রসারণটা যদি আমি কনসিডার করি তাহলে সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ। ঠিক আছে, এই দুটোর মধ্যে কাকে বলে আর এই দুটোর সম্পর্কটা, যে একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, এই সম্পর্কটা খুবই দেয়। আর সংজ্ঞাটা এমসিকিউতে থাকে তখন কিন্তু এমনিভাবেই থাকে, গামা আর সমান গামা এ প্লাস গামা জি। গামা আর মানে গামা রিয়েল, গামা অ্যাপারেন্ট, আর কাচের পাত্র ধরেই গামা জি হিসেবে বলা হয় পাত্রের যে ঠিক আছে, এটা হচ্ছে তরল পদার্থের প্রসারণ। আর গ্যাসেরও আয়তন প্রসারণ। কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আছে, গ্যাসের 2 ধরনের প্রসারণ থাকে, আয়তন প্রসারণ আর চাপের জন্য প্রসারণ। কারণ গ্যাসের প্রসারণ 2ভাবে হতে পারে, একবার চাপ স্থির রেখে, একবার আয়তন স্থির রেখে। সেই জন্য এই কোশ্চেনটা খুবই দেয় যে গ্যাসের 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কেন। ঠিক আছে, তখন এটা বলতে হবে যে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি আমরা 2ভাবে করতে পারি, একবার উষ্ণতা একবার আয়তন স্থির রেখে চাপ বৃদ্ধি করে, আর একবার চাপ স্থির রেখে আয়তন বৃদ্ধি করে। আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটা এটা আবার কি সব গ্যাসের ক্ষেত্রেই একই, 1/273। ছেলেরা যেটা ভুল করে বেশি, যখনই পরীক্ষায় কোশ্চেন আসে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান লেখো, শুধু লিখে দেয় 1/273, এককটা কিন্তু দিতে হবে। 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এই এককটা দিতে হবে। তারপরেই যে তাপের যে পরিবহনটা আছে, তাপের পরিবহন, কোনো উষ্ণতার পার্থক্যের জন্য তাপ যে পরিবাহিত হচ্ছে, সেখানে তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। ঠিক আছে, তাপ পরিবহনের হার উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে, বেধের উপর নির্ভর করে, তারপরে ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এইগুলো যে সম্পর্কটা আছে সেইটা দিয়ে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা দেয়। আর ওখান থেকে যেটা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে দেয়, আর তাপ পরিবাহিতাঙ্কের একক আর মাত্রা। ঠিক আছে, আর ওখান থেকে একটা যেটা চলতরির সঙ্গে রিলেটেড করে আছে যে তাপ রোধ কাকে বলে আর তাপীয় রোধাঙ্ক কাকে বলে, এইটা পড়লেই তাপটা মোটামুটি পড়া কমপ্লিট হয়ে যাবে। এই অধ্যায়ে মনে রাখতে হবে যে ভুলগুলো হয়ে থাকে, যেমন একক দিতে ভুলে যায়, হ্যাঁ এইগুলো খুব জরুরি সাজেশন। পরীক্ষায় আমার কনসেপ্ট ক্লিয়ার থাকা যেমন জরুরি, এই ভুলগুলোও যাতে না হয় সেগুলো আমাদের খেয়াল রাখতে কারণ হবে। ভৌত বিজ্ঞানে খুব টুকরো টুকরো করে ছোট 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 কোশ্চেন আছে, একটু যদি সিরিয়াসলি পরীক্ষা দেওয়া হয় তাহলে 90 তোলা এমন কিছুই ব্যাপার নয়, মানে 100-তে 90 মানে 90-80 তোলা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, এবং অনেক ক্ষেত্রে যে প্রশ্ন ঘুরিয়ে দেয় সেই জন্য কনসেপ্টটা কনসেপ্টটা ক্লিয়ার ক্লিয়ার থাকতে রাখতে হবে। হবে। ঠিক আছে, আচ্ছা স্যার, পরের অধ্যায় আলো। আলোর চ্যাপ্টারটা যেহেতু একটু বড় চ্যাপ্টার, আলোর চ্যাপ্টারটা কয়েকটা ধাপে 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 মনে রাখতে হবে। নিজেকে একটা মাইন্ড ম্যাপের মতো করে নিয়ে যদি ছেলেরা করে রাখে আর পরীক্ষার আগে যে রিভিশনগুলো একটু চোখ বুলে নেয় শুধু জাস্ট, তাহলেই হবে। কী কী তাহলে কেমনভাবে পড়বো আলোটা আমি
প্রথমেই মনে রাখতে হবে আলোর প্রথমে আসছে প্রতিফলনের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে দর্পণ। দর্পণ, এখানে সমতল দর্পণটা নেই, আছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দু ধরনের, উত্তল দর্পণ, অবতল দর্পণ। এখানে যেগুলোই পড়বো দুটো দর্পণের ক্ষেত্রেই আসতে পারে, ঠিক আছে। সেখানে কয়েকটা সংজ্ঞা প্রথমে আছে, একবার জাস্ট সংজ্ঞাগুলো চোখ বুলিয়ে নেবে, যে ফোকাস কাকে বলে, মেরু কাকে বলে, উন্মেষ কাকে বলে, এগুলো একটু চোখ বুলিয়ে নেবে, ছোটো ছোটো সংজ্ঞা এগুলো, বা ছবিতে নিজে জেনে রাখলেও সেটা হয়ে যাবে যে কোনটাকে কি বলে। আর অবতল দর্পণের ফোকাস কাকে বলে, আর উত্তল দর্পণের ফোকাস কাকে বলে, যে কেমনভাবে, আর ছবিগুলো কিন্তু, যে এটাগুলো পড়ার সাথে সাথেই ছবিটা যদি চোখের সামনে ভাসে তাহলে নিজেই লিখতে পাওয়া যাবে। যেমন অবতল দর্পণের, যে একটা অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি এলো, নিয়ে একটা বিন্দুতে এসে মিলিত হলো। এবার এটা যদি ছবিটা মনে থাকে তাহলে এই সংজ্ঞাটা নিজেই কিন্তু লিখতে পারবে। এখানে যে একটা R=2F যে প্রমাণটা আছে, এটা আসার চান্সই থাকে, মানে আলোতে কয়েকটা প্রমাণ আছে, এই প্রমাণগুলোর মধ্যে আসে R=2F, বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা প্রমাণ আসে। এবার সম্পর্কটা যখন প্রমাণ আসে, যদি বলে দেয় যে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো, তাহলে আমি উত্তল দর্পণ অবতল যেটা খুশি করতে পারি। কিন্তু যদি কোশ্চেনে স্পেসিফিক করে বলেই দেয় যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো, তখন কিন্তু ওটাই করতে হবে, ঠিক আছে। বেশিরভাগ অবতল দর্পণটাই করে সবাই, অবতল দর্পণটাই দেওয়ার বেশি চান্স থাকে, ঠিক আছে। আর দর্পণের এটা যেটা পড়লাম, আর অবতল দর্পণের যে রশ্মি চিত্রগুলো, অবতল দর্পণ দু ধরনের প্রতিবিম্ব তৈরি করে, অসৎবিম্ব, সৎবিম্ব। অসৎবিম্ব শুধু একটা কেসেই তৈরি করে, আর বাকিগুলো সব সৎবিম্ব করে। কোনটাতে অসৎবিম্ব হচ্ছে আর কোনগুলোতে সৎবিম্ব হচ্ছে, একটা করে ভালো করে ছবি আঁকাটা প্র্যাকটিস করে নিতে হবে। ছবিতে কিন্তু মাস্ট তীর চিহ্নটা দিতে হবে, আলো যেদিক থেকে যেদিকে যাচ্ছে সেটাতে তীর চিহ্নটা যদি ঠিকঠাক না দেওয়া হয় তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। আলোর যে এগুলো মনে রাখতে হবে কিন্তু আলোর ক্ষেত্রে। তো এখানে যে বললাম যে উত্তল দর্পণ আর অবতল দর্পণের রশ্মি চিত্রের প্রতিবিম্ব গঠনটা, আর প্রতিবিম্ব যখনই গঠন হচ্ছে সেটা সোজা প্রতিবিম্ব, আকারে বড় না সোজা না উল্টো সেটা মনে রাখতে হবে, আকারে বড় না ছোট সেটা মনে রাখতে হবে। আর অবতল আর উত্তল দর্পণের, উত্তল দর্পণ সবসময় অসৎবিম্ব আর আকারে ছোট করে রাখে, এটা মনেই রাখবে যে উত্তল দর্পণ সবসময় আকারে ছোট এবং অসৎ প্রতিবিম্ব তৈরি করে। আর উত্তল দর্পণের ব্যবহার, অবতল দর্পণের ব্যবহার, অবতল দর্পণ শেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয়, ডেন্টিস্টের ব্যবহার করে। আর উত্তল দর্পণ যে গাড়ির রিয়ার ভিউ মিরর, যেটা আমরা লুকিং গ্লাস বলি, সেটাতে ব্যবহার করছে। এই ব্যবহারগুলো জেনে রাখতে হবে। এটা দর্পণের পোর্শনটা হয়ে গেল। এরপরে চলে আসবে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণে যেই ঢুকবো, আলোর প্রতিসরণের সূত্রটা একটু পড়ে নিলাম, মিউ সমান সাইন আই বাই সাইন আর মনে রাখলাম। মিউটা কি? মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক। সঙ্গে সঙ্গে প্রতিসরাঙ্কের দুটো সম্পর্ক মনে রাখলাম, মিউ সমান সি বাই ভি। সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভিটা হচ্ছে যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলবো সেই মাধ্যমে আলোর বেগ। এটা বেশিরভাগ বছরই দিয়েছে, এখান থেকে একটা অঙ্ক দিয়েছে যে কাছে আলোর বেগ এত, তাহলে কাচের প্রতিসরাঙ্ক কত, ঠিক আছে। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বলে দিল কাছে আলোর বেগ কত, বলে দিল কাছে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে মিউ কত, দুটো বসিয়ে দিলাম, কাটাকাটি হয়ে গেল, 3/2 1.5। আর ছোট্ট অঙ্ক, এরকমভাবে থাকে প্রতিসরাঙ্কের নির্ণয়ের অঙ্ক, ঠিক আছে। এখান থেকে যে একটা কাঁচ ফলকের মধ্যে যখন আলো পড়ে, তখন যে আলোটা পড়ছে আর বেরোচ্ছে কত কোণে চ্যুতি হচ্ছে, সেটা না চ্যুতি হচ্ছে না সেটা দেখাতে হয়, কারণ এখানে চ্যুতি হয় না। কৌণিক সরণ কত যদি দিয়ে দেয়, কারণ এখানে কৌণিক সরণ ঘটে না, সেটা প্রমাণ করতে দিতে পারে, ঠিক আছে। আর প্রিজম আছে, প্রিজমের ক্ষেত্রে একটা চ্যুতিকোণ বার করার রাশিমালা আছে, ডেল্টা সমান I1 + I2 - A। এইটার প্রমাণটা একটু দেখে রাখতে হবে, ঠিক আছে। এটা থেকে অঙ্কও দিতে পারে, আর অঙ্কটা যখন দেয় তখন সবসময় যেখানে ডেভিয়েশন বা চ্যুতিটা মিনিমাম হবে সেইটা কন্ডিশনটা লাগিয়েই বেশি করা, কারণ যখন ন্যূনতম চ্যুতি হয় তখন I1 = I2 হয়, ঠিক আছে। এটা হয়ে গেল প্রতিসরণ সংক্রান্ত। এই প্রতিসরণ পরেই যেটা হবে লেন্স, লেন্সের উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্সের ফোকাস কাকে বলে, আলোক কেন্দ্র কাকে বলে, অবতল লেন্সের ফোকাস কাকে বলে, প্রতিবিম্ব গঠন একই রকমভাবে অবতল দর্পণের ক্ষেত্রে যেমন করেছিলাম, রশ্মি চিত্রগুলো খুব ভালোভাবে জানতে হবে। উত্তল লেন্সের ক্ষেত্রেও 5টা জায়গায় প্রতিবিম্ব রাখলে কোথায় কোথায় গঠিত হয়, এটা কিন্তু একবারে সবসময় যেন মনে থাকে, একটা মানে ইয়ে করে রাখলে, মানে চার্টের মতো করে রাখলে সেটা খুব ভালো হয়। যে ফোকাসে বস্তু রাখলাম, তাহলে অসীমে বস্তু প্রতিবিম্ব তৈরি হলো আকারে বড়,
2F এ রাখলে 2F এ বস্তু প্রতিবিম্ব তৈরি হবে আকারে সমান, F আর 2F এর মধ্যে রাখলে 2F এর বাইরে গঠিত হবে আকারে বড়, তারপরে 2F এর বাইরে রাখলে আকারে ছোট। ঠিক আছে, এইগুলো যদি মনে রাখা যায় তাহলেই পুরো ছবিটাও আঁকা সহজ হবে। ঠিক আছে, এবার আঁকাটা ঠিকঠাক আঁকতে হবে। আর উত্তল দর্পণের এই উত্তল লেন্সের একটি কেসেই শুধুমাত্র অসৎ বিম্ব তৈরি হয়, সেটাই পরীক্ষাতে বেশি দেয়, যেটা আমরা ম্যাগনিফাইং গ্লাস হিসেবে যেটা ব্যবহার করি সেটাকেই যে বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্সের ব্যবহার রশ্মিচিত্র এঁকে দেখাও। ঠিক আছে, এটাও করতে হবে। ঠিক আছে, লেন্সের সংক্রান্ত এটা হয়ে গেল। লেন্সের পরেই চলে যাবে আলোর তরঙ্গ, কয়টা আলোর যে তরঙ্গগুলো আছে পরপর পরপর, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, অতি ভিজিবল, অতি বেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, এইগুলোর পরপর পরপর কম্পাঙ্ক অনুযায়ী কোনটার বেশি, মানে পরপর যে কোনো তিনটে দিয়ে দিল, পরপর না দিয়েও যে কোনো তিনটে দিয়ে দিল, কার কম্পাঙ্ক বেশি কার কম্পাঙ্ক কম। ঠিক আছে, আর ইউভি, এক্স রে, গামা রশ্মি এগুলোর ব্যবহারগুলো পড়তে হয়। ঠিক আছে, এই আলোটা একটু ভালোভাবে পড়ে একটু ছবিগুলো যদি ঠিকঠাক আঁকা হয় আলো থেকে পুরো ফুল নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, স্যার জানবো প্রতিফলন আর প্রতিসরণ, এখানে এই সূত্রগুলো মনে রাখার এখন এই শেষ মুহূর্তে সহজ উপায় কি হবে, কিভাবে পড়া সুবিধা হবে, চার্ট বানিয়ে? আর প্রতিসরণটা যেটা, এটা ছবি এঁকেই বুঝেই সুবিধা বেশি। যে ছবিটা প্রথমে মনে রাখলাম যে এত কোণা পড়লে এখানে প্রতিসরণ কোণ এত হলো, তাহলে যে সূত্রটা, যে আপতন কোণ আর প্রতিসরণ কোণের মধ্যে যে সম্পর্কটা, সেটা মিউ সমান সাইন আই বাই সাইন আর। কিন্তু এই সূত্রটা বলবার সময় দুটো জিনিস কিন্তু খুব বলতে হয়, তাহলে যখন খাতা দেখা হয়, আমরা যখন খাতা দেখি আমাদের কাছে যখন ইনস্ট্রাকশন আসে যে দুটো মেন মেন যে পয়েন্ট আছে সেগুলো যদি না বলা হয় তখন কিন্তু মার্কস কাটা যায়। সেইগুলো যেমন হচ্ছে যে এটা দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, আলোর তির্যক আপতনের ক্ষেত্রে প্রযোজ্য, এই তিনটে কথা যেন থাকে। আর যে সূত্রটা কখন প্রযোজ্য হয় না, প্রতিসরণের সূত্র, সেটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, লম্ব আপতনের ক্ষেত্রে যে প্রযোজ্য হচ্ছে না এটা, সেটা জানতে হবে, একটু ছবিগুলো দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলেই আলো আলো কমপ্লিট হয়ে যাবে। চ্যাপ্টারটা আলোটা কমপ্লিট হবে। খুব কঠিন কিছু নয়, একটু প্রত্যেকটা জিনিস যদি ছবি এঁকে এঁকে মনে রাখতে পারে, আর একটু মনে রাখতে হয় প্ল্যান ওয়াইজ মনে রাখা, যে এখানে প্রতিবিম্ব রাখলে এখানে প্রতিবিম্ব তৈরি হয়, এটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়, ব্যবহার কোনটাতে কী ব্যবহার করছে, কোন লেন্স, আর একটা যে দর্পণ চিনব কীভাবে, উত্তল দর্পণ না অবতল দর্পণ চিনব কীভাবে, একটা কোশ্চেন আসে এটা, তখন কি দর্পণের সামনে আঙুল রাখলাম, যেটা বড় হলো সেটা হচ্ছে অবতল, যেটা ছোট হলো সেটা উত্তল, যেটা সমানই থাকলো সেটা হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে, এরকমভাবে যে জিনিসগুলো একটু মনে রাখা, আর শেষ মুহূর্তে যখন আসবে তখন এগুলো একবার ছবিগুলো একবার শুধু চোখ বুলিয়ে নেওয়া। ঠিক আছে, তাহলেই আলোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, স্যার জানবো বড় প্রশ্ন লেখার সময় লেখার ধরনটা কীরকম হলে নাম্বার ক্যারি করতে সুবিধা হবে? আলোতেই যদি বলি তাহলে যেমন প্রথমে একটা রশ্মিচিত্র যখন আঁকা হলো তখন যদি আমরা বস্তুর অবস্থান প্রথমে লিখলাম, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের প্রতিবিম্ব কোথায় গঠিত হলো, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, তাহলে ওই গোটা জিনিসটা ছবিটা যখন আঁকা হলো, যে কোশ্চেনটা দিয়েছে যে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে আর প্রতিবিম্বের কেমন হবে, প্রকৃতি কেমন হবে, রশ্মিচিত্র এঁকে দেখাও, তখন ওই ছবিটা ভালো করে স্পষ্ট করে আঁকলাম, নিচে এরকম পয়েন্ট পয়েন্ট করে আমি যদি এগুলো লিখে দিই তাহলে এগুলো দেখতেও ভালো লাগবে আর নাম্বারও ভালো ক্যারি হবে। ঠিক আছে, তার মানে লেখাটা পরিষ্কার এবং তার সাথে সাথে আর খুব একটা বেশি বাড়ানোর দরকার নেই, ফিজিক্যাল সায়েন্সে যে আমাকে বেশি বাড়াতে হবে সেরকম নয়, টু দ্য পয়েন্ট লিখলেই নাম্বার পাওয়া যাবে। কিন্তু আর ছবিটা দিলে নাম্বারটা ছবিটা, ক্যারি হবে। হ্যাঁ, যেমন ভালোভাবে দিল যে লেন্সের, উত্তল লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস কাকে বলে, লেখা আছে 2 নম্বর আছে, এবারে শুধু কেউ সংজ্ঞাটা লিখে দিলাম আমি, শুধু ছবি বলেনি কিন্তু কিন্তু যদি সংজ্ঞাটার সাথে আমি ছবিটা দিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো হয়, সেই ইমপ্রেশনটা ভালো গঠিত হয়। ঠিক আছে, যে কনসেপ্টটা হ্যাঁ, ক্লিয়ার আছে। কনসেপ্ট ক্লিয়ার আছে, স্যারদেরও ভালো লাগে যে এটা ফুলবাতালে ছোট্টখাটো ভুল হলেও সেটা একটু ঠিক হয়ে যায়। আচ্ছা স্যার, এরপরে জানবো চলতরিৎ। চলতরিৎ, চলতরিৎটা এখানে যে চ্যাপ্টারটা আছে, চলতরিৎ চ্যাপ্টারটা বিশাল বড় চ্যাপ্টার আছে, এর মধ্যে অনেক পোর্শন পরপর 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 ঢুকে আছে। কিন্তু এই চলতরিতের যে ইয়েটা, অনেক সূত্রের সমাহার এখানে, আর অনেক অঙ্ক আছে, একটু ছেলেদের আমি যদি বলি তুলনামূলক একটুখানি কঠিন যদি লাগতে পারে সেই চলতরিৎটা লাগতে পারে। ঠিক আছে, কিন্তু এই চলতরিৎটা যদি প্ল্যান ওয়াইজ পড়া হয় তাহলে খুব একটা কঠিন লাগাও
উচিত নয়, ঠিক আছে। সে চলতরিতের ক্ষেত্রে যে প্রথমেই আমি যদি টপিক ওয়াইজ ভেবে ভেবে পড়ে নিই, যে আমি শেষ মুহূর্তে যখন, এখন তো গোটাটা পড়া সম্ভব নয় আর, তাও যদি পয়েন্ট পয়েন্ট করে আমি জিনিসগুলো মনে রাখি তাহলে আমার জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে প্রথমেই চলতরিতে পড়ব কুলম্বের সূত্র আছে। কুলম্বের সূত্রটা মুখস্থ করলাম, যে সূত্রটা দুটি বিন্দুদ্বারের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক মুখস্থ করে নিলাম। ওইখানে তড়িৎচালক বল, বিভব প্রভেদ, কাকে বলে তড়িৎচালক বল, কাকে বলে বিভব প্রভেদ, পার্থক্যটা পড়ে নিলাম। তারপরেই চলে গেলাম ওহমের সূত্র। ওহমের সূত্র যখন এখানে পড়লাম, তখন ওহমের সূত্রটা পড়লাম, গাণিতিক রূপটা ভি সমান আয়ার এটা। আর ওখান থেকে একটা কোশ্চেন আছে যে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, ঠিক আছে। রোধের সংজ্ঞা কিন্তু দু ধরনের আসতে পারে, একবার পরিবাহী রোধ কাকে বলে হলে একরকম লিখতে হবে, আর ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা যখন বলবে তখন কিন্তু ওহমের সূত্রটাকে কাজে লাগিয়েই রোধের সংজ্ঞাটা বার করতে হবে, যে আর সমান ভি বাই আই, তাহলে একটা পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার অনুপাতকেই রোধ বলে, ঠিক আছে। এবারে ওইখানে ওহমের সূত্রের আই ভি লেখচিত্রটা, আর যে রোধ বললাম, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্যের ওপর নির্ভর করে, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে, উপাদানের ওপর নির্ভর করে। আর উপাদানের উপর নির্ভর করার উপর নির্ভর করেই যেটা মানে একটা রাশি হইলো, সেটা হচ্ছে রোধাঙ্ক। সেই রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের একক মনে রাখতে হবে। এটা ওহমের সূত্রের দিকটা হয়ে গেল মোটামুটি। তারপর আসবে রোধের সমবায়। রোধের দুটো সমবায় আছে, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় তুল্য রোধের মান, সমান্তরাল সমবায় তুল্য রোধের মান। এখান থেকে কিন্তু অঙ্কও আসে যে 2 ওহম 3 ওহম 4 ওহম তিনটি রোধ শ্রেণী সমবায় যুক্ত আছে, তুল্য রোধের মান কত হবে, বা 2 ওহম 3 ওহম 4 ওহম সমান্তরাল সমবায় যুক্ত আছে, তুল্য রোধের মান কি হবে। এখানে যে ছেলেরা ভুলটা বেশি করে, যখন সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বার করতে দেয় তখন 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 মানগুলো বসালো, নিয়ে যেটা বেরোলো 1/r সমান বেরোলো, নিয়ে পরের স্টেপটা ওটাকেই লিখে দিল যে তুল্য রোধ এত, কিন্তু ওটা তুল্য রোধ নয়, ওখান থেকে আরটা বার করে আমি তুল্য রোধ বলবো। যেমন যদি 1/r সমান বেরোয় 1/5, তাহলে আরটা হচ্ছে 5, তাহলে আমি তখন লিখবো তুল্য রোধ হচ্ছে 5, অনেকে 1/5 বেরিয়ে গেল, তাহলে তুল্য রোধ লিখে দিল 1/5। এই ভুলটা ছেলেরা সাধারণত করে দেয়, ঠিক আছে। রোধের সমবায়গুলো হলো ওহমের সূত্রের দিকের এই সব জিনিসগুলো হয়ে গেল। তারপরেই চলে গেল জুলের সূত্র। জুলের 3টে সূত্র আছে, খুব ভালো করে মনে রাখতে হবে। এইচ সমানুপাতি, এইটা যদি মনে রাখা হয় যে এইচ সমানুপাতি আই স্কোয়ার আর টি, তাহলেই আমার সূত্রগুলো বলতে কোনো অসুবিধা হবে না। যখন আয়ের সঙ্গে বলবো তখন আর টি ধ্রুবক, যখন আর এর সঙ্গে বলবো তখন আই টি ধ্রুবক, তাহলে মনে থাকবে জুলের সূত্রগুলো। এই সূত্রগুলো যখন আমি বলবো 3টে সূত্র মনে রাখতে হবে। এখান থেকে যে মান, জুল তুল্যাঙ্কের মানটা মনে রাখতে হবে কত, আর এখান থেকে যে ওয়াট কি, বিওটি ওয়াট ঘন্টা, বিওটি কিসের একক আসে, ব্যয়িত তড়িৎ শক্তির একক হচ্ছে বিওটি, ঠিক আছে। সে বিওটি সমান কত জুল সেটা, আর এখান থেকে একটা ছোট্ট অঙ্কও দিতে পারে যে বিওটি দিয়ে যে ইউনিটের কারেন্টের, যে একটা বাড়িতে 5টা 100 ওয়াটের বাল্ব আছে, 2টি 80 ওয়াটের ফ্যান আছে, একটা মোটর আছে, এত ঘন্টা চলে, তাহলে মাসের শেষে কত বিল আসবে। এই যে অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলো একটু দেখে নিতে হবে, ঠিক আছে। ওহমের সূত্র থেকেও যে ভি সমান আয়ার দিয়েও অঙ্ক আসে, আর বিওটি দিয়ে অঙ্ক হলো। তারপরেই যে সিএফএল, এলইডি আর ভার্সন ল্যাম্প, এই 3টে জিনিস আছে। যে আগেকার যুগে যে ভার্সন ল্যাম্পটা ছিল সাদা রঙের, সেটার তারপরে এলো সিএফএল, তারপরে এলো এলইডি। এটা ধাপে ধাপে কোনটা সাশ্রয়কারী, কোনটাতে বেশি ওয়াট পড়ে, এইগুলো একটু জাস্ট জেনে রাখতে হবে, ঠিক আছে। এটাই চলতড়িতের যে তড়িৎ সংক্রান্ত জিনিস, এটার মধ্যে হলো। এখান থেকে একটা অঙ্ক কয়েক বছর আগে এসেছিল, ছেলেরা ভুলও করেছিল, যে একটা তারের দৈর্ঘ্যকে টেনে দ্বিগুণ করা হলো, রোধ বলে দিল তার টেনে দ্বিগুণ করা হলো, তাহলে তার নতুন তারটির রোধ কত হবে। ছেলেরা শুধু দৈর্ঘ্যের সঙ্গে ব্যাপারটা দেখে, কিন্তু ওখানে কোশ্চেনে লেখাই থাকে, ওইটাকে লক্ষ্য করে না যে আয়তন স্থির রেখে। এবার আয়তন যখন স্থির থাকবে, দৈর্ঘ্যে বাড়ালে ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, কমে যাবে। ছেলেরা শুধু দৈর্ঘ্যের কথাটা ভেবে নেয়, নিয়ে উত্তরটা অন্যরকম করে দেয়, কিন্তু ওখানে দৈর্ঘ্যটা যদি দ্বিগুণ বাড়ে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে। তো দুটোকে একসঙ্গে করে
নতুন রোধের মানটা বার করতে হবে। ঠিক আছে, এটা ভুল সাধারণত হয়। এরপরে তড়িৎ চুম্বক, চলতরিতের চ্যাপ্টারটা কিন্তু জিনিসটা হচ্ছে তড়িৎ চুম্বক, মানে তড়িৎ পাঠিয়ে চুম্বক সংক্রান্ত ঘটনা এখানে সব। সেখানেই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলে একটা নিয়ম আছে। ঠিক আছে, সে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, বাল্যচক্র বলে একটা জিনিস আছে। সেই বাল্যচক্রের ঘূর্ণনটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসগুলো জানতে হবে। যেমন বাল্যচক্রের বলা হয় যে কারেন্টের মান যদি বাড়ানো হয় তাহলে ঘূর্ণন কী রূপ পরিবর্তন হবে। দুটো চুম্বক থাকে, চুম্বকের দুটো মেরু থাকে, মেরু দুটোকে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হবে, ঘূর্ণনের অভিমুখ কী হবে। তারপরে ডিসিতে ব্যবহার করব না এসিতে ব্যবহার করব, বাল্যচক্র, এইগুলো সংক্রান্ত জিনিস থাকে। বাল্যচক্র হলো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ডান নিয়ম পরে আসছে আবেশ, প্রথমে বাম হস্ত নিয়মটা পেলাম। এটাই হচ্ছে যে মোটর, বৈদ্যুতিক মোটরের কার্যনীতি। সেই বৈদ্যুতিক মোটরের কার্যনীতিটা ভালো করে পড়তে হবে, যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মটাও জানতে হবে। কিন্তু এখানে এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে, একটু বুঝে বুঝে মুখস্থ করতে হবে, না হলে কিন্তু ভুলে যাবে। একবারে হাতে দিয়ে যেমন করে দেখিয়ে কোনটা কি করে এমনি করে যদি মনে থাকে তাহলে ভালো মনে থাকবে। ঠিক আছে, বৈদ্যুতিক মোটরের শক্তি কিভাবে বাড়ানো যায়, এইগুলো ছোটো ছোটো কোশ্চেনগুলো খুবই দেয়। ঠিক আছে, তারপরেই তড়িৎচুম্বকীয় আবেশ। চলতি চ্যাপ্টারটা আমি প্রথমেই বললাম একটু বড়, মানে একটা প্রশ্নের মধ্যে অনেক কিছু ঢুকে আছে। তারপর হচ্ছে তড়িৎচুম্বকীয় আবেশ। আবেশে যেটা আছে দুটো সূত্র আছে, ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র। ঠিক আছে, আর এখানে কোশ্চেন আছে লেঞ্জের সূত্রটা কোন সংরক্ষণ সূত্র শক্তি মেনে চলে। ঠিক আছে, ফ্লেমিংয়ের সূত্র, লেঞ্জের সূত্র, আর লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, সেটা জানতে হবে। আর এসি ডিসি কোনটার মানে দুটোরই সুফল কুফল, মানে কোনটা ব্যবহার করব, কোনটা কি সুবিধা, সেটা জানতে হবে, এসি আর ডিসি। আর যেটা আগে যেটা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম পড়লাম, এখানে পড়বো ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম। ওটা হচ্ছে মোটরের কার্যনীতি, আর এটা হচ্ছে ডাইনামো বা জেনারেটরের কার্যনীতি। মোটর আর ডাইনামোর এই যে পার্থক্যটা, এটাও খুব আসে। মোটরে কি করে কারেন্ট পাঠিয়ে একটা জিনিসকে ঘোরানো হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর ডাইনামোতে কি হয়, ডাইনামোতে আমরা একটা জিনিসকে ঘুরিয়ে সেখান থেকে কি পাই, কারেন্ট পাই। তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত, এই যে বেসিক পার্থক্যটা, এই পার্থক্যটা জানতে হবে। ঠিক আছে, তারপরেই ওই বাড়ির যে লাস্ট যে পয়েন্ট চলতরিতের, বাড়ির ওয়্যারিং সংক্রান্ত জিনিসগুলো আছে, যে 3 ধরনের তার দিয়ে বাড়িতে ওয়্যারিং করা হয়, লাইভ তার, নিউট্রাল তার আর আর্থিং তার। এটার যে কোন কালারের হওয়া উচিত লাইভ তার, এই 3টে তার, সেটা দুটো নিয়ম আছে, একটা আগেকার নিয়ম আর একটা আন্তর্জাতিক নিয়ম। এখন বেশি আন্তর্জাতিক নিয়মটাই দেয়। তাহলে আন্তর্জাতিক নিয়মটা আমি কোন কোন কালার কী হয় সেটা জানতে হবে, কালার কোডিং যেটা বলা হয়। আর আর্থিং যে পিনটা যখন প্লাগ করা হয়, আর্থিং পিনটা যেটা থাকে, সেই পিনটার এই কোশ্চেনটা খুবই দেয় যে বড় এবং লম্বা এবং মোটা হয় কেন আর্থিং পিনটা। ঠিক আছে, এটাই হচ্ছে চলতরিতের যে কোশ্চেনগুলো বললাম, এগুলো যদি ভালো করে পড়া হয় পুরো চলতরিত কভার হয়ে যাবে, চলতরিত সম্বন্ধে কোনো ভয় থাকবে না। স্যার, চলতরিত অধ্যায় থেকে কোন ধরনের ভুল বেশি করে থাকে? এটা কি ফ্লেমিংয়ের ডান হস্ত বাম হস্ত নিয়ম ওই জায়গাটাতে হয়ে হ্যাঁ, থাকে? ওইটাতে ভুল হয় বেশি। তারপরে ফ্যারাডের এই ডাইনামো আর মোটরের যে আমি কার্যনীতি সংক্রান্ত এই জায়গাটা খুবই ভুল হয়। ঠিক আছে, এটা ছেলেদের মোটরকেই ভেবে যায় ডাইনামো, কোনটা দিয়েছে সেটা ভালো করে না রেখে এইটা খুব ভুল হয়। আর যেটা অঙ্কগুলো করতে একটু ভালো করে দেখে কি বলতে চেয়েছে, কি বার করতে চেয়েছে, ওই ওহমের সূত্রে যে সমবায়ের অঙ্কগুলোতে একটু ওই ভুলটা হয়ে যায় সাধারণত। ঠিক আছে, আর এখানে ভুল আর যে ফ্লেমিংয়ের বাম হস্ত ডান হস্ত বললাম, ওই কালার কোডিং একটু ভুল হয়, যে কালারগুলো তো মানে একই ধরনের টাইপের, তো মনে রাখতে ভুল হয়ে যায়। আর আন্তর্জাতিক বর্ণ না পুরাতন নিয়ম অনুযায়ী সেটাও ভুল হয়ে যায়। এমসিকিউতে যখন এগুলো থাকে তখন মনে এটা না এটা না এটা না এটা, সেটা তখন ভুল হয়ে যায়। পার্থক্যের মতো ভাগ করে যদি হ্যাঁ, লিখে নেয় তাহলে খুব মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা স্যার, এরপরে আসি পরমাণু নিউক্লিয়াসে। হ্যাঁ, ফিজিক্সের যে পোর্শনটার তার শেষটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। এই পরমাণুর নিউক্লিয়াসে তেজস্ক্রিয়তা সংক্রান্ত জিনিসগুলো আছে। তাহলে এখানে তেজস্ক্রিয়তা কাকে বলে পড়বো, তেজস্ক্রিয় মৌলের উদাহরণগুলো জানবো, তেজস্ক্রিয়তার কারণ কি। ঠিক আছে, আলফা বিটা গামা, এখানে 3টে রশ্মি। ঠিক আছে,
আলফা বিটা গামা এখানে তিনটে রশ্মি, তাপে কিন্তু আলফা বিটা গামা তিনটে গুণাঙ্ক ছিল, এখানে আলফা বিটা গামা তিনটে রশ্মি। তিনটে রশ্মির কোন কোন কণার স্রোত সেটা জানতে হবে, কোনটার ভর বেশি কোনটার কম, কোনটার শক্তি বেশি ভেদন ক্ষমতা বেশি কোনটার ভেদন ক্ষমতা কম, কোনটা গ্যাসকে আয়নিত করতে পারে বেশি কোনটা আয়নিত কম করে, সেইগুলো একবার ছকের সাহায্যে লিখে মনে রাখতে হবে, তবেই কিন্তু মনে থাকবে এইগুলো। আর এটাতে যেটা আছে যে একটা তেজস্ক্রিয় মৌল থেকে একটা প্রথম পরমাণুটা দিয়ে দিল, অন্তিম পরমাণু নিউক্লিয়াসটা দিয়ে দিল, প্রথম দিয়ে দিল, এগুলো কটা আলফা বেরোলো কটা বিটা বেরোলো, এটা একটা ছোট্ট অঙ্ক করে এটা বার করতে হয়, খুবই সহজ অঙ্ক, সাধারণ নিয়মে ছেলেরাই পারে, খুব সহজ অঙ্ক, কটা আলফা বেরোলো কটা বিটা বেরোলো এই দিয়ে এই অঙ্কটা থাকে। ঠিক আছে, এইখানে ভর ত্রুটি বলে একটা জিনিস আছে, সেই ভর ত্রুটি বা ভর হ্রাস এইটা সংজ্ঞাতে দেয় অনেক সময়, যে ভর ত্রুটি কাকে বলে আর বন্ধন শক্তি কাকে বলে। ঠিক আছে, ভর ত্রুটির সঙ্গেই বন্ধন শক্তিটা রিলেটেড, সেই জন্য ভর ত্রুটি কাকে বলে বন্ধন শক্তি কাকে বলে। এইটার পরেই নিউক্লিয় দুটো জিনিস, নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন কাকে বলে, নিউক্লিয় সংযোজন কাকে বলে। নিউক্লিয় সংযোজন বিভাজন যে শৃঙ্খল মানে শৃঙ্খল বিক্রিয়া, কেন এটা শৃঙ্খল বিক্রিয়া, ঠিক আছে। আর নিউক্লিয় বিভাজনের মানে ইফেক্ট যেটা পরমাণু বোমাতে ব্যবহার হয়েছিল অনিয়ন্ত্রিতভাবে, যে নিউক্লিয় বিভাজন হয়েছিল সেটা জানতে হবে এখানে যেটা। আর নিউক্লিয় চুল্লিতে যখন ব্যবহার করা হয় পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করতে, তখন যে নিয়ন্ত্রিতভাবে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, এখানে যেটা হয় যে নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহার লেখো, তখন কিন্তু ছেলেদিকে বলবো যে নিউক্লিয় চুল্লিতে ব্যবহৃত হয় এটা লেখাই উচিত, কারণ পারমাণবিক বোমাটা ব্যবহার না বলাই ভালো, ওটা অপব্যবহার, পারমাণবিক বোমাটা নিউক্লিয় বিভাজনের অপব্যবহার, ওটা ব্যবহার বলা উচিত নয়। কিন্তু অনেক ছেলেরাই লিখে দেয় যে পারমাণবিক বোমা নিউক্লিয় বিভাজনের ব্যবহার, ঠিক আছে, কিন্তু ওটা না লিখে নিউক্লিয় চুল্লিটাই লেখা উচিত। আর নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজনটার বিক্রিয়াটা মনে রাখতে হবে, কাকে বলে বিক্রিয়াটা মনে রাখতে হবে। নিউক্লিয় সংযোজন সূর্য এবং নক্ষত্রগুলোর যে উৎস, শক্তির যে উৎস নিউক্লিয় সংযোজন, কোশ্চেন আসে এরকম যে সূর্য এবং নক্ষত্রগুলির শক্তির উৎস কি, তখন বলতে হয় নিউক্লিয় বিভাজন। ঠিক আছে, নিউক্লিয় বিভাজন। এই যে নিউক্লিয় বিভাজন হলো, নিউক্লিয় বিভাজনের জন্য মানে অধিক উষ্ণতার প্রয়োজন হয়, এই উষ্ণতাটার জন্য মানে নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে। সেজন্য একটা কোশ্চেন আছে যে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, ঠিক আছে, তখন এটা বলতে হবে যে অধিক উষ্ণতার দরকার, এটা নিউক্লিয় বিভাজনের মাধ্যমেই কেবলমাত্র সৃষ্টি করা যেতে পারে, সেজন্য এটা দিতে হয়। ঠিক আছে, এটাই হয়ে গেল নিউক্লিয়াস, এটা ছোট চ্যাপ্টার। এরপরে স্যার কেমিস্ট্রির দিকে আসি। প্রথমেই আসে পিরিয়ডিক টেবিল, এইখান থেকে কিভাবে কি পড়াশোনা এখন করা যাবে, কি ধরনের প্রশ্ন আসে? হ্যাঁ, পিরিয়ডিক টেবিল যেটা আছে এইটা একটু মনে রাখতে হয় অনেক কিছু, কিন্তু পিরিয়ডিক টেবিলে প্রথমেই যখন পড়তে আসছি পিরিয়ডিক টেবিলের যে প্রথম যে সূত্রটা ছিল, সেই সূত্রটা মেন্ডেলিভের পর্যায় সূত্রটা, ওটা ত্রুটিপূর্ণ কিন্তু তবু জানতে হবে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি, কারণ ভুল করেছিল একবার, সেই ভুলটার কি সংশোধন হয়েছিল সেটাও যে আধুনিক পর্যায় সূত্র সেটা জানতে হলো। ঠিক আছে, এবারে যে পিরিয়ডিক টেবিলটা প্রথমেই বলবো ছেলেদেরকে একটু যে 20টা মোটামুটি মনে রাখা, যে কেমনভাবে পিরিয়ডিক টেবিলে ওরা আছে, বইয়ে আছে পিরিয়ডিক টেবিলটা, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, এমনি করে করে একটা মনে রাখা, অনেকবার করে লিখে নেওয়া, কারণ এটা যদি না জানা হয় তাহলে এখানে অনেক কোশ্চেনই কিন্তু উত্তর দিতে পারবে না। পিরিয়ডিক টেবিলে যে যত ভালো মনে রাখতে পারবে ততই কিন্তু হবে। যেমন রুটিন টাঙানো থাকে সেই রকম ঘরে, সেরকম যদি পিরিয়ডিক টেবিলে টাঙানো থাকে তাহলে খুবই ভালো হয়, চোখ বোলানোর ক্ষেত্রে সুবিধা হবে। পিরিয়ডিক টেবিলে যে প্রথম গ্রুপের মৌলগুলোকে কি বলে, ক্ষার ধাতু, তারপর একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এগুলো প্রত্যেকটা গ্রুপের হ্যালোজেন মৌল, চ্যালকোজেন মৌল, নিকটিজেন মৌল, এইগুলো যে কোন কোন গ্রুপেরকে বলা হয় সেগুলো মনে রাখতে হবে। এবারে সেই গ্রুপটা যদি মনে থাকে সেই গ্রুপে কারা কারা আছে সেটাও মনে থাকবে। ঠিক আছে, এইগুলোকে পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে জানতে হবে। ঠিক আছে, এরপরে এই পর্যায় সারণীতে যেটা আছে, সেই পর্যায় সারণীতে যে মানে বিভিন্ন ধর্ম বলে দেবে, সেই ধর্মগুলো কেমনভাবে পরিবর্তিত হয়, এটার জন্য কিন্তু কয়েকটা জিনিস মনে রাখতে হবে। যেমন তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কেমনভাবে পরিবর্তিত হয়, শ্রেণী বরাবর কেমনভাবে
পরিবর্তিত হয়। পর্যায় বরাবর তড়িৎদ্রাবকতা বাড়ে, শ্রেণী বরাবর কমে। পরীক্ষার সময় কেমন কোশ্চেন আসবে, একই পর্যায়ের যে কোনো 4টে মৌলকে দিয়ে দিল, এলোমেলো করে দিয়ে দিল, ঠিক আছে। এবারে এলোমেলো করে যে দিয়ে দিল, বললো যে ক্রমবর্ধমান তড়িৎদ্রাবকতা অনুযায়ী সাজাও। প্রথমে ছেলেরা ভুল করে, ক্রমবর্ধমান মানে কি, ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড়, সেইটা যেন মিস্টেক না হয়, বা ক্রমহ্রাসমান যদি দিল, কি দিচ্ছে সেটা প্রথমে লক্ষ্য রাখতে হবে। এবার যেহেতু আমরা জানি যে পর্যায় সারণীর এই পর্যায় বরাবর, একটা পর্যায় বরাবর গেলে তড়িৎদ্রাবকতা বাড়ে, তাহলে ওদের দিকে যদি আমি পর মনে করতে পারি যে কে আগে থাকে কে পরে থাকে, তাহলেই কার তড়িৎদ্রাবকতা বেশি কার কম আমি সেই অনুযায়ী ওদের দিকে সাজাতে পারবো। আবার শ্রেণী বরাবরও তড়িৎদ্রাবকতা কমে, যদি শ্রেণী বরাবর দিয়ে দিল তাহলে বার করতে পারবো তড়িৎদ্রাবকতা, আয়নায়ন, বিভব, পরমাণুর আকার, জারণ বিজারণ, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এইগুলো পর্যায় বরাবর কেমনভাবে পরিবর্তিত হয়, শ্রেণী বরাবর কেমনভাবে পরিবর্তিত হয়, সেটা যদি জেনে রাখা হয় তাহলে এই যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু অতি সহজেই হয়ে যাবে। পিরিয়ডিক টেবিলের এইটা খুব ভালো করে মনে রাখতে হবে কোন দিক বরাবর কি পরিবর্তিত হয়। আর ওই মোটামুটি পর্যায় সারণীটা 1 নম্বর শ্রেণীটা, 2 নম্বর শ্রেণীটা, আর ওই দিকে কয়েকটা লাস্টের দিকে শ্রেণীগুলো 13, 14, 15, 16, 17, 18 এইগুলো যদি মনে রাখতে পারা যায় তাহলেই হয়ে যাবে। আর এখানে সন্ধিগত মৌল উদাহরণ জেনে রাখতে হবে। সন্ধিগত মৌল মানে কোনগুলো সন্ধিগত, প্রথম সন্ধিগত মৌল কি দিয়ে শুরু হচ্ছে সেটা, আর তারপরে বিরল মৃত্তিকা মৌল যেটা আছে সেগুলো জানতে হবে। ইউরেবেত্তর মৌল উদাহরণ জানতে হবে, এগুলো থেকে শর্ট কোশ্চেনগুলো পড়ে। আর সংজ্ঞা বলতে এখানে শুধুমাত্র বেশিরভাগ ওই ঋণাত্মকতা কাকে বলে, তড়িৎ কাকে বলে এটা দিয়ে দেয় অনেক সময়, দিয়ে পর্যায় বরাবর কেমনভাবে পরিবর্তিত হয় লেখো। আর পর্যায় সারণী যেটা বললাম ওই ভালো করে কিন্তু পর্যায় মানে পিরিয়ডিক টেবিলটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে স্যার আয়নীয় সমযোজী বন্ধন, এই অধ্যায়টা কিভাবে পড়বে, কি ধরনের এইখানে প্রশ্ন আসছে? যে আয়নীয় যৌগ আর সমযোজী যৌগ এই সংক্রান্তই জিনিস থাকে, যে 2-3টে যৌগ দিয়ে দেওয়া হলো যে এটা আয়নীয় না সমযোজী, ঠিক আছে, সেটা জানতে হবে। এবারে আয়নীয় যৌগের ক্ষেত্রে ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, আর সমযোজীর ক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে তৈরি হচ্ছে। এবারে যে ইলেকট্রন ডট গঠনের সাহায্যে যখন দেখাতে হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে আমাকে একে দেখাতে হবে। যেমন NaCl অণু গঠিত হলো, Na একটা ইলেকট্রন দিল সিএলকে, Na প্লাস হলো, Cl মাইনাস হলো, সেটা যেমনভাবে বইয়ে করে দেওয়া আছে সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু দেখাতে হবে। কারণ এটা কোনো কিছু লিখতে হয় না অত বেশি, শুধু বলেই দেবে যে ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও যে NaCl তড়িৎযোজী না সমযোজী। কিন্তু এটা প্রথমেই জেনেই নিতে হবে আমাকে যে তড়িৎযোজী বটে না সমযোজী বটে, তবেই তো আমি করতে সুবিধা হবে বেশি। তাহলে যদি মনেই থাকে আগে থেকে যে কোনগুলো তড়িৎযোজী হয় কোনগুলো সমযোজী হয়, তাহলে আমার করতে অনেক সুবিধা হবে। এটা একটা ট্রিক্স বলছি, যদি একটা ধাতু থাকে যে NaCl, NaF, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইগুলোর যদি একটা এলিমেন্ট ধাতু হয় তাহলে সেগুলো সবই হচ্ছে তড়িৎযোজী, ঠিক আছে। আর ধাতুটা বুঝবো কিভাবে, উচ্চারণেই যদি করলেই উচ্চারণ যেগুলো আছে সেগুলো সবই ধাতু, সোডিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো এইগুলো সব তড়িৎযোজী হয়। আর যখন H2N2Cl2 এইগুলো যখন থাকবে, মানে অন্য কেউ নেই একই পরমাণু আছে, সেইগুলোতে হচ্ছে সমযোজী যৌগ। আর অধাতুগুলো দিয়ে যখন তৈরি হচ্ছে CO2, কার্বন, অক্সিজেন, NH3, নাইট্রোজেন, হাইড্রোজেন, সব অধাতুগুলো দিয়ে যখন যৌগ তৈরি হয়েছে সেগুলো হচ্ছে সব সমযোজী, ঠিক আছে। সমযোজী আর তড়িৎযোজীর পার্থক্যটা করতে হয়, কিন্তু পরীক্ষাতে সমযোজী তড়িৎযোজীর পার্থক্যটা ডাইরেক্ট সমযোজী তড়িৎযোজীর পার্থক্য বলে না, ঠিক আছে। আর এই পার্থক্যটা আমাকে জেনে রাখতে হবে, মানে কোন টপিকের ওপর পার্থক্যটা আমি বলছি, যে ওদের তড়িৎ পরিবহন ক্ষমতার ওপর পার্থক্য, না গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ওপর পার্থক্য, না দ্রবণীয়তার ওপর পার্থক্য, সেগুলো জেনে রাখতে হবে। পরীক্ষার সময় যে কোশ্চেনটা আসে তখন এমনভাবে কোশ্চেনটা দেয়, দুটো যৌগ দিয়ে দেয় যে ওই যৌগ দুটোর মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে, যৌগ দুটোর মধ্যে পার্থক্য লেখো। ছেলেরা ঘাবড়িয়ে যায় কিন্তু যে দুটো যৌগের মধ্যে কীভাবে পার্থক্য লিখবো। যখনই এরকম দেখা যাবে যে দুটো যৌগের মধ্যে পার্থক্য দিয়েছে, বইয়ে কোথাও দুটো যৌগের মধ্যে ওরকম করে পার্থক্য থাকে না, তখন দেখা যাবে ওই দুটো যৌগের মধ্যে একটা যৌগ হচ্ছে সমযোজী, একটা যৌগ হচ্ছে তড়িৎযোজী। তাহলে তড়িৎযোজী সমযোজীর মধ্যে যা পার্থক্য ওই দুটো যৌগের মধ্যেও
তাই পার্থক্য। সেই জন্য সমযোজী আর তরিযোজীর পার্থক্যটা জানলেই যৌগের মধ্যে পার্থক্যটাও কিন্তু করে দেওয়া যাবে। ঠিক আছে, আর এখান থেকে আর তো কিছু নেই, ওই ইলেকট্রন ডট গঠনে যে বললাম ছবিটা খুব ভালোভাবে করতে হবে। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, কিন্তু মাথা ঠান্ডা রেখে করলেই হয়ে যাবে, একটু ভাবতে হবে। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা রেখে চোখ কান খুলে আর যেহেতু দেখতে হবে। ভৌতবিজ্ঞানে হাতে অনেক টাইম পাওয়া যায়, এমন কিছু যে 3 ঘন্টার পরীক্ষা, ও আস্তে ধীরে সুস্থে করলে শর্ট কোশ্চেনগুলো যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য হাতে টাইমই থাকে। একটু না ঘাবড়িয়ে যদি সব কোশ্চেন ভালোভাবে পড়া হয়, ঠিক আছে, তাহলেই হবে। এরপরে স্যার আসছি তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ, এটা একটা ছোট্ট চ্যাপ্টার। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে পড়ে নেব। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কি। এখানে যেমন কোশ্চেনটা দেয় যে 4টে পদার্থ দিয়ে দিল, কোনটি তড়িৎ বিশ্লেষ্য, কোনটি তড়িৎ অবিশ্লেষ্য বলে দিতে বলবে। সেই জন্য কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমি জানি, তাহলেই বলতে পারবো। আর তড়িৎ বিশ্লেষণ কোন পাত্রে ঘটানো হয়, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টামিটার। ছেলেটা এটাও ভুল করে, ভোল্ট মিটার করে। ভোল্টমিটার ভোল্টেজ মাপতে ব্যবহার হয়, চলতড়িতে ভোল্টেজ মাপতে ব্যবহার করা হয় ভোল্টমিটার, আর তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয় ভোল্টামিটার। আকারটা দিতে ভুল করে দেয় ছেলেরা, সেই জন্য মনে রাখতে হবে যে ভোল্টামিটার এটা। ঠিক আছে, অ্যানোড ক্যাথোড কাকে বলে। আর জলের তড়িৎ বিশ্লেষণে, ক্যাথোডে কি গ্যাস উৎপন্ন হয়, অ্যানোডে কি গ্যাস উৎপন্ন হয়, সেটা জানতে হবে। আর এই যে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত আর ওজনের অনুপাত কত, এই দুটো খুব দেয়। দুটো কিন্তু একই নয়, আয়তনের অনুপাত আর হচ্ছে ওজনের অনুপাত। ঠিক আছে, এই দুটো করতে হবে। তারপর NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে কি উৎপন্ন হয়। এখানে যেটা থাকে একটা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণের সময় একটা ঘটনা ঘটে বলেই ওইটা দেয় বেশি, যে কপারের একটা তড়িৎদ্বার ক্ষয় পেয়ে যায় আর একটা তড়িৎদ্বার আস্তে আস্তে মোটা হয়ে যায়। এইখানেই দেয় যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে আর অ্যানোডে কী পরিবর্তন দেখা যায়। বিক্রিয়াটা লিখতে বলে আর কি কথা দিয়ে বলবে কী পরিবর্তন দেখা যায়, তখন বলতে হবে এটা অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোড ধীরে ধীরে মোটা হয়। ঠিক আছে, নিয়ে বিক্রিয়া দুটো দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর এই যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার কি, সে তার মধ্যে একটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন কাকে বলে, তড়িৎ লেপনের যে গোল্ড প্লেটিং, এখন তো গোল্ড প্লেটিং অলংকারের সেই গোল্ড প্লেটিং জন্য কাকে আমি তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করব সেটা জানতে হবে। আর রূপোর প্রলেপ দিতে গেলেও কাকে তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করব, বা এরকম দিয়ে দিলে একটা লোহার চামচের ওপর সোনার প্রলেপ দিতে গেলে কাকে আমি ক্যাথোড কাকে অ্যানোড রূপে ব্যবহার করব, আর তড়িৎ বিশ্লেষণ রূপে কাকে ব্যবহার করব। এইরকমই কোশ্চেন থাকে বেশি। আর একটা আছে অ্যানোড মাঠ। যখন অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার করা হয়, তখন অ্যানোডের গায়ে একটা মসলিন থলির গায়ে কাদার আকারে একটু জমা হয়, সেটাকেই বলা হচ্ছে অ্যানোড মাঠ। ওইখানে অ্যানোড মাঠ কি, আর ওখানে বলা হয় যে অ্যানোড মাঠে কি কি মূল্যবান ধাতুগুলো থাকে। মানে কপারকে আমরা পাচ্ছি, কিন্তু ওখানে আরও সোনা, রূপো, প্ল্যাটিনাম এগুলোও কিন্তু অল্প অল্পর মধ্যে কাদার মধ্যেই জমে থাকে। ওইখানে কি মূল্যবান ধাতু থাকে সেটাও কোশ্চেনে দেয়। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণটা এটা হয়ে গেল। এরপরে অজৈব রসায়ন। এই যে অজৈব রসায়নটা, এটা মেনলি 3টে গ্যাস পড়তে হয় আর 3টে অ্যাসিড সম্বন্ধে পড়তে হয়। অ্যাসিডটা ডিটেলস থাকে না, শুধু প্রস্তুতিটা থাকে। এইটা প্রত্যেকটা গ্যাসেরই পরীক্ষাগারের প্রস্তুতিটা জানতে হবে। তো পরীক্ষাগার প্রস্তুতিটার এটা কোশ্চেনটা কেমন দেয়, ধাপে ধাপে দেয়। যে এই আমি বলছি অ্যামোনিয়া গ্যাস প্রথমে আছে, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত আর রাসায়নিক সমীকরণটি লেখো, কিভাবে একে শুষ্ক করা যায়, কিভাবে একে সংগ্রহ করা যায়। এই 5টা পয়েন্ট আমি জেনে রাখবো। এর মধ্যে যে কোনো 3টে দিয়ে দিল, দিয়ে বলে দিল 1+1+1, 3 নম্বরের একটা কোশ্চেন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটা গ্যাসের এইরকম পরীক্ষাগার প্রস্তুতিটা জানতে হবে। আর এই যে গ্যাসের চ্যাপ্টারতে কয়েকটা জিনিস আছে যেগুলো খুব শর্ট কোশ্চেনে দেয়। নেসলার বিকারক, অ্যামোনিয়ার সঙ্গে নেসলার বিকারক দিয়ে দেবে, কালার কি হবে, ফেনফথলিনের যোগ করলে কালার কি হয়, এই কালার যেগুলোতে চেঞ্জ হয় সেইগুলো সংক্রান্ত কিন্তু শর্ট কোশ্চেন আসে খুব। ঠিক আছে, আর অ্যামোনিয়া যখন পড়বো তখন যে বিক্রিয়াগুলো, অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াটা মনে রাখবো, অ্যামোনিয়ার সঙ্গে HCl এর বিক্রিয়াটা মনে রাখবো, অ্যামোনিয়ার সঙ্গে CuO এর বিক্রিয়াটা মনে রাখবো। এই CuO এর বিক্রিয়াটা যে ডাইরেক্ট CuO এর সঙ্গে বিক্রিয়াটা না দিয়ে দেয় যে একটি বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো যে
একটি বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম প্রমাণ করো। তখন কিন্তু এই বিক্রিয়াটা দিয়ে বলতে হবে যে এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়ার বিজারণ ধর্ম প্রমাণিত হয়। আর একটা আছে লাইকার অ্যামোনিয়া আর তরল অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি আর তরল অ্যামোনিয়া কি, আর ওর পার্থক্যটা, ঠিক আছে, যে একটা জল মেশানো অ্যামোনিয়া আর তরল মানে হচ্ছে লিকুইড করা অ্যামোনিয়া, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে পার্থক্যটা করতে হবে, ঠিক আছে। আর এই যে চ্যাপ্টারতে আছে সাধারণত যেই বিক্রিয়াগুলোতে একটু কালার চেঞ্জ হয় সেই বিক্রিয়াগুলো আসার বেশি চান্স থাকে পরীক্ষাতে, কারণ কালার চেঞ্জের বিক্রিয়াগুলোই দেখি বেশিরভাগ দেয়, ঠিক আছে। H2S গ্যাসটা যখন পড়া হবে, H2 গ্যাসের কালারফুল বিক্রিয়াগুলো আছে, CuSO4 এর সঙ্গে বিক্রিয়া, লেড নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া, K2Cr2O7 এর সঙ্গে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোতে প্রত্যেকটাতেই কালার চেঞ্জ হয়। এই কালার চেঞ্জ বিক্রিয়াগুলো আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। মানে শুধুমাত্র বিক্রিয়াটা না দিলেও শর্ট কোশ্চেনও দিতে হবে যে এর সঙ্গে এর বিক্রিয়ায় কী বর্ণের পরিবর্তন হয়, কী বর্ণ থেকে কী বর্ণে পরিণত হয়, ঠিক আছে। H2S যেমন যায় যে রূপোর জিনিস বা পুরনো অয়েল পেন্টিং অনেকদিন বাতাসে রাখলে কালো হয়ে যায় কেন, এই কোশ্চেনটাও দেয়, ঠিক আছে। আর নাইট্রোজেন গ্যাস থেকে, নাইট্রোজেন যে N2 থেকে, ওইখান থেকে পরীক্ষাগার প্রস্তুতি তো সব গ্যাসের ক্ষেত্রেই পড়লাম। তারপর ওখানে যে নাইট্রোলিন কি, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে নাইট্রোলিন উৎপন্ন হয়, নাইট্রোলিন কি, এটা কি হিসেবে ব্যবহৃত হয়, এটা খুব কোশ্চেন দিয়েছে, নাইট্রোলিন কি, এটা কি হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর অ্যাসিড টিন্টের শুধুমাত্র প্রস্তুতিটাই সিলেবাসেও আছে, যে HCl প্রস্তুতি, HNO3 প্রস্তুতি আর H2SO4 প্রস্তুতি। একটা পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতি। এই দুটো পরীক্ষাতেই বেশি আসার চান্স থাকে, HClটা একটু কম আসে, ঠিক আছে, এই দুটোই বেশি আসে। এটাই হলো অজৈব রসায়ন। আমি আমার পরীক্ষার কিছু কমন কোশ্চেন পেয়ে গেছি যেগুলো আমি দিয়েছিলাম, পার্থক্যগুলো বিশেষ করে। আচ্ছা স্যার, ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা, ধাতুবিদ্যাটা পিওরলি মুখস্থই করতে হবে, এখানে কিছু নেই। যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলোর প্রত্যেকটার আকরিকের নাম, এইটা তো ছকের সাহায্যে মুখস্থই করে রাখতে হবে, আকরিকের নাম আর ব্যবহার। আর কিছু কিছু ধাতুগুলো যেমন আছে অ্যালুমিনিয়াম, কপার, এগুলো ব্যবহার ছেলেরা এমনিতেই জানে, যে একটু না পড়লেও বলে দিতে পারবে অ্যালুমিনিয়ামের ব্যবহার কী, লোহার ব্যবহার কী, কপারের ব্যবহার কী। এখানে যে ধাতুর আকরিকগুলোর নামগুলো সংকেত সহ, যে আকরিকের উইথ সংকেত, কারণ এখন কিছু কিছু কোশ্চেনে নাম ও সংকেত লেখো একসঙ্গে দিয়ে দিচ্ছে, হাফ হাফ প্লাস হাফ করে ওটাকে 1 করে দিচ্ছে, সেই জন্য সংকেত লেখো, এটা এরকম মানে নামটাও মনে রাখতে হবে, সংকেত মনে রাখতে হবে। আর এখান থেকে ধাতুতে ওই ধাতু সংকরগুলো কিন্তু জানতে হবে। ধাতু সংকরের যে ধাতু সংকরগুলো আছে সেই ধাতু সংকরগুলো সব পরপর পিতল, কাঁসা, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, স্টেনলেস স্টিল, ইনভার, জার্মান সিলভার, এইগুলোর প্রত্যেকটা কী কী উপাদানে তৈরি, এইটা মনে রাখতে হবে। আর ওদের মধ্যে কোনটা বেশি আছে, মানে প্রধান উপাদান কোনটা, সেটাও কিন্তু একটু মনে রাখতে হবে। আর এদের ব্যবহারগুলো, পিতল, কাঁসার, এই যে ধাতু সংকরগুলোর উপাদান আর ব্যবহার, এটা আসবেই, একটা কোশ্চেন আসবেই যে ধাতু সংকরগুলোর ব্যবহার, ঠিক আছে। আর থার্মিট মিশ্রণ কি, থার্মিট পদ্ধতিতে ধাতুকে নিষ্কাশন করা হয়, এটা কোথায় ব্যবহার করা হয়, থার্মিট মিশ্রণ কি, এটা জানতে হবে। আর যে 3টে পদ্ধতিতে যে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়, তড়িৎ বিজারণ পদ্ধতি, ওই শত বিজারণ পদ্ধতি, কার্বন বিজারণ পদ্ধতি, কোন ধাতুগুলো কোনটাতে করা হয় সেটা একটা ছকের সাহায্যে বই লেখাই আছে, সেটাতে একটু মনে রেখে দিতে হবে, ঠিক আছে। এটাই হয়ে গেল ধাতুবিদ্যা। এরপরে স্যার জৈব জৈব রসায়ন। রসায়ন, জৈব রসায়নে যে জিনিসগুলো আছে সেইগুলো প্রথমেই জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্য। এই জৈব যৌগ অজৈব যৌগের পার্থক্যটা অনেকটা সে সমযোজী অতরিযোজীর পার্থক্যের মতোই, ঠিক আছে। এখানে যে এবারে প্রথমেই বললাম 3টে এখানে মেনলি থাকে, মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন, এই 3টে যৌগ নিয়েই এই জৈব যৌগতে বেশি থাকে। মিথেন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মিথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর ইথিলিন আর অ্যাসিটিলিন হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেন আর অ্যালকিন, অ্যালকাইন, প্রত্যেকটার সাধারণ সংকেত আছে একটা, সেই সাধারণ সংকেতগুলো জানতে হবে। যে বলবে CnH2n+2 হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n,
আর এর হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2। এই যে সাধারণ সংকেতগুলো জানতে হবে। মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন প্রত্যেকটার উৎস এবং ব্যবহার এটা জানতে হবে। এতে যে গঠনগুলোর মধ্যে যেগুলো শর্ট কোশ্চেনে দেয় যে কোনটা, যে মিথেনের ক্ষেত্রে যে কোনটা তৈরি করবে, সেই কোনটা বন্ধন কোনটা কত 109 ডিগ্রি 28 মিনিট, সেটা ইথিলিনের ক্ষেত্রে 120 ডিগ্রি, অ্যাসিলিনের ক্ষেত্রে 180 ডিগ্রি। এই যে কোণের মানটা পরীক্ষার সময় দেয়, ঠিক আছে। এরপরে এখানে যে নামকরণগুলো, একটা নামকরণ আসবেই। নামকরণগুলো সাধারণত কার্যকরী মূলকগুলো যে আছে, হাইড্রক্সিল মূলক, অ্যালডিহাইড মূলক, অ্যাসিটিক অ্যাসিড মূলক, কিটোন মূলক, অ্যামিন মূলক, ইথার মূলক। এই যে মূলকগুলো আছে সেই মূলকগুলো দিয়ে যে নামকরণগুলো হবে সেই নামকরণগুলো একটু করতে হবে, IUPAC নামকরণগুলো করতে হবে। আর সমবয়বতা কাকে বলে, ঠিক আছে, এটাও খুব কোশ্চেন দেয়। সমবয়বতা কাকে বলে, একটা দিয়ে দিল, এই দুটোর মধ্যে কী ধরনের সমবয়তা দেখা যায়, বা একটা এই সমবয়তার উদাহরণ দাও, ঠিক আছে, যে দুটো যৌগ মানে এই সমবয়তা দেখা যায় এরকম দুটো যৌগের উদাহরণ দাও। সমগণীয় শ্রেণী বলে একটা জিনিস আছে, সেটাও আসে ওখানে। যে কোশ্চেনটা আসে যে সমগণীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য মানে আণবিক ভরের পার্থক্য কত বা পরমাণু পুঞ্জের পার্থক্য কত, মানে CH2, কিন্তু ওই CH2টা সবাই বেশিরভাগ করে, কিন্তু মানে আণবিক গুরুত্বের পার্থক্য কত যখন ওইটা বার করতে হয় যে 14 হচ্ছে, সেটা করে না সাধারণত, ঠিক আছে। তাহলে ওইটা করতে হয় যে CH2 মানে পার্থক্যটা কত। আর বিক্রিয়ার মধ্যে যে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, যে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া, এইটা যে অনেকটা ধাপে আছে, 4টে ধাপে আছে, সেই 4টে ধাপের অনেক সময় 4টে ধাপও লিখতে দেয়, বা প্রথম দুটো ধাপে কি উৎপন্ন হয় সেটা লেখো, ঠিক আছে। মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। ইথিলিনের যে বিক্রিয়াটা আছে, একটা হচ্ছে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, আর ইথিলিনের সঙ্গে ওই ব্রোমিনের বিক্রিয়া, এটা কালার চেঞ্জ বিক্রিয়া একটা, এটা ব্রোমিনের বিক্রিয়া, ওটা করতে হবে। অ্যাসিডিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়াটা করতে হবে, ঠিক আছে। তারপরেই পলিমার, পলিইথিলিন বা পলিথিন, PVC, টেফলন, এই তিনটে পলিমারের মনোমারের নাম কি, তাদের ব্যবহার কি। জৈব পলিমারের উদাহরণ, তারপর জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ, অভঙ্গুর পলিমারের উদাহরণ, এগুলো জানতে হবে। আর কয়েকটা ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড আছে ওর পরে, ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিড। ওই ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার, আর ইথাইল অ্যালকোহল থেকে কীভাবে বিক্রিয়া আছে দুটো, সেই বিক্রিয়াগুলো H2SO4-এর সঙ্গে বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা দেখতে হবে। আর ডিনেচার স্পিরিট বলে একটা জিনিস আছে, মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার স্পিরিট কী, ওইটা খুবই দিয়ে দেয়, দেখেছি আমি ডিনেচার স্পিরিট কী, ঠিক আছে। এইগুলো হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। জৈব যৌগের নামকরণগুলো একটু দেখে যেতে হবে যে কোনটা থাকলে কেমনভাবে নাম হয়, ঠিক আছে। এই হলো আমাদের একটা সাজেশন, হ্যাঁ। পুরো সিলেবাসের একটা সাজেশন আমরা পেলাম। স্যার পরীক্ষার বেশি দিন নেই এখন, অল ওভার আপনি যদি কিছু সাজেশন দেন কিভাবে পড়বে, রেগুলার রুটিন মেনটেন একটু ছোট করে যদি বলে দেন, তারা কিভাবে ভৌত বিজ্ঞানটাকে আলাদাভাবে পড়বে, বিশেষ করে সূত্র। হ্যাঁ, প্রথমেই মানে এখন যেহেতু শেষ দিকে সময় চলে এসছে, আমি বলবো যে তোমাদের মানে পরীক্ষার আগে রিভিশনের জন্য যে সারা বছর ধরে যেটা পড়েছে, একটা এত মোটা খাতা, পরীক্ষার আগের দিন একটার পর একটা পাতা উল্টে দিলে মাইন্ডও বোরিং হয়ে যায়, টেনশনও হয়, সেই জন্য শর্ট নোটসগুলো করে রাখতে। শর্ট নোটস মানে একটা ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আমি লিখে রাখলাম যে এই চ্যাপ্টার থেকে এইগুলো 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 আমাকে জানার দরকার, ঠিক আছে। এগুলো এখন থেকেই তৈরি করে রেখে দিলাম, ঠিক আছে, সেগুলো রেডি করেও রাখলাম। পরীক্ষার শুধু এক আগে বলে নয়, এখন যেহেতু আর কয়েকদিন সময় আছে, তখন হঠাৎ করে 2-3 দিন পর একবার সব টপিকগুলো দেখে নিলাম। টপিকগুলো, এই টপিকটা যেমন আমি বলছি বয়েলের সূত্রটা যে আমি টপিকটা দেখলাম, আমি একবার মনে করলাম যে বয়েলের সূত্র নিজের মনে বলে দিলাম যে হ্যাঁ এই টপিকটা আমি জানি, ঠিক আছে। আবার আলোর দেখলাম, আলোর টপিকগুলো সব করা আছে, যে এগুলো পড়বো আমি, এগুলো পড়তেই হবে আমাকে, ঠিক আছে। শুধু মেন টপিকগুলো, ওই টপিকগুলো যে আমি মানে চোখ বন্ধ করে মনে করতে পারছি কিনা যে টপিকগুলো, সেইগুলো পড়া যাবে। যদি কারোর মানে চোখ বন্ধ করে একটা চ্যাপ্টার কী পরপর টপিকগুলো আছে সেটাও যদি মনে করতে পারে, তাহলেই তার মনে আমি ধরেই নেওয়া হবে তার প্রিপারেশন ঠিকই আছে, ঠিক আছে। তাহলে সে সেটাও মনে রাখতে পারবে না,
ঠিক আছে? এই শর্ট নোট, মানে পরীক্ষার আগে যেন বেশি উল্টাতে না হয়, একটা পাতাটা উল্টালেই আমার যেন সব জিনিসগুলো এক নজরে আমার চলে আসে, যেটা ঠিক আছে, ওয়ান শট যেগুলো, ঠিক আছে। একদম। ভীষণ ভালো লাগলো স্যার, আজকে আপনি সময় দিয়েছেন এবং সাজেশনগুলো আমাদের সবার খুব কাজে লাগবে। আজকের এই পর্ব এই পর্যন্তই। আপনারা শুনছিলেন গীতাঞ্জলি রেডিও 90.4-এর টার্গেট মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বিষয়ক সাজেশন অনুষ্ঠানটা আজকে আমরা করলাম। আমাদের সাথে ছিলেন সৌমেন রায় স্যার। অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনি সময় দিলেন। আজকের এই পর্ব এই পর্যন্তই। নমস্কার।